হ্যালো, আসসালামু আলাইকুম। আমার স্যামসাং ফোনটা চলছে না। স্যামসাং ফোনের চার্জের পোর্ট কাজ করছে না, অথচ এটাকে আমি কোনো এক্সট্রা কোনো চার্জই দিই নাই। খুব সিম্পল ছোট্ট একটা চার্জার পয়েন্ট, এবং এটাতে কোনো প্রবলেমই কখনো হয় নাই যে এটার চার্জার পোর্টটা কাজ করবে না। আমার মনে হয় এটা অন্য কোনো প্রবলেম হয়েছে, এটা যে ইলেকট্রিসিটি যে নেগেটিভ এবং পজিটিভ চার্জযুক্ত যেটা আর কি, মানে ওটা কী একটা যেন থিওরি আছে যে উল্টাপাল্টা হলে, মানে নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ এরকম হলে নেগেটিভ পজিটিভ একসাথে হইতে হবে, এরকম কিছু একটা আমার ঠিক মনে নেই। আমি ইন্টারমিডিয়েটে পড়েছিলাম ফিজিক্সে। তো ওইটা কোনটা যেন একদম সমসাময়িক বা অপোজিট হলে ঠিক মতো চলবে, কিন্তু একই সেম চার্জযুক্ত হলে তখন ওটা লক হয়ে যাবে। তো ওরকম কিছু একটা হয়েছে আর কি, যে কারণে আমি একদমই মানে আমার ফোনটা একদম অফ হয়ে আছে। অথচ এই Vivo S1 থেকে এখন ফোন দিচ্ছি, Vivo S1-এর ক্যামেরা এত ক্লিয়ার না, বিকজ অ্যাকচুয়ালি এই ফোনটা আসলে ন্যাচারাল ফোন, মানে যে ফোনটাকে বলে যে ইনবিল্ট একদম। সাপোজ স্যামসুং যেটা আমি নিয়েছি একদম কোরিয়া থেকে আসা, আর এই ফোনটা চায়না থেকে একটু আর আসে না। চায়নার যে ফোনগুলা আউটডেটেড হয়ে গেলে ঢাকায় যেটা বিভিন্ন দেশে যায়, আমাদের ঢাকাতেও কিছু আসে, এটা কিন্তু স্যামসংয়েরও আছে। তো তার মধ্যে চায়নার আসলো, ঢাকাতে আসার পরে এটা আবার তারা কিছু আপডেট করে, যে আউটডেটেড মানে আউট অফ মার্কেট যে ফোনগুলো আপগ্রেড করেই তারপরে কিছু শপ বা কিছু কোম্পানি বলা যায় না, ঠিক আছে কোম্পানি বলা যায় হয়তো বা, কারণ পুরোনো ফোন যদি নতুন করে তারা আপডেট করে, যদি ম্যানুফ্যাকচার ঠিক করে না, কিন্তু কিছুটা আপগ্রেড করে যদি তারা নতুন কোনো ফোন বাজারে ছাড়ে এবং এটা যদি মার্কেট পায়, সেলস অ্যান্ড মার্কেটিং হলে সাথে সাথে চলে আসে অন্য আদার্স, প্রকিউরমেন্ট, দেন অ্যাকাউন্টিং, দেন আদার চ্যাপ্টারগুলো। ওটা পুরোপুরি যে কয়টা শর্ত কন্ডিশন পূরণ হওয়া দরকার সব মিলে কিন্তু এটা হয়ে যায় আলটিমেটলি। কোম্পানির যে শর্তগুলো আর কি পূরণ হওয়া প্রয়োজন। এদিকে আমার গতকাল আমাদের রুবায়ত ভাইউর গায়ে হলুদ ছিল, তো সেই গায়ে হলুদে আমি এই জন্য বারবার আমার আন্টিদেরকে সবসময় বলি যে আমাকে গানের জন্য যদি রিকোয়েস্ট করতে চাও, গান গাওয়াতে চাও, আমাকে অবশ্যই একটু প্র্যাকটিস করাবা। হঠাৎ করে যদি বলে তাহলে হবে না। আর গতকাল যে মাইক্রোফোনটা ঠিক ছিল, এভরিথিং ভয়েস কারেক্ট। কারণ আমার ছেলে ধীমান আব্বু খুব সুন্দর গান গেছে, কিন্তু ওর গলার ভয়েস কিন্তু আরও ভালো, অতটা আসে নাই। কারণ মাইক্রোফোনের ইয়াটা মানে খুব হাই কোয়ালিটির মাইক্রোফোন, এটা কিছু করার নাই, এটা ডিজের তো মোটামুটি যেটাকে যেরকম আমি যখন গান গেতাম খুলনাতে, ভয়েস একদম অরিজিনাল ভয়েসটা ক্যাপচার করতে পারতো ওই মাইক্রোফোনগুলা। তো হোয়াট এভার, তারপরে এটা ওনারা জাস্ট ডিজের জন্য আনছে, এটা আমাদের গান গাওয়ার জন্য আনেন নাই। হয়তোবা যদি গান গাওয়ার জন্য আনতো তাহলে হয়তোবা একদম পারফেক্টটাই নিয়ে আসতো। এটা ডিজের জন্য এটা একদম পারফেক্ট। কারণ সাউন্ড সিস্টেম তো আসতেছে, সাউন্ড সিস্টেম কিন্তু পারফেক্টলি আসছে। তো আমার ধীমান বাবা ওর বোধহয় প্র্যাকটিস করার ছিল কি না ছিল জানি না, আমার বাচ্চা খুব ভালো গান গায়, আমি ওর ধারে কাছেও না, মানে ওই সময় খুব ভালো গেতাম, কিন্তু আমি তো প্র্যাকটিস করি না। আজকে 18 বছর হয়েছে, আমি 18 বছর না, আরও অনেক বেশি, 2004-এ আমার লাস্ট স্টেজের, তাও এইরকম আজকের মতো, আজকে যতটুকু গেলাম ওই রকম বা একটু বেশি আর কি। মেন প্রবলেম হলে একটু বসতে হবে, আগে আমাকে কোন গানটা গাইতে হবে সেটা সিলেক্ট করতে হবে, দেন সে গানটা একটু প্র্যাকটিস, 1-2বার তো প্র্যাকটিস করতে হয়, তাই না? আর বিশেষ করে নতুন যেটা, যেমন তিতলি, আমার ফ্রেন্ড তিতলি, ও খুব সুন্দর করে সেট আপ করে, ওর কাছে পুরো সেট আপটা আছে ওর বাসাতে, ওর বেডরুমে। ও কয়েকটা গান কিন্তু ছেড়েছে ইন্টারনেটে, অসাধারণ। আমার স্কুল ফ্রেন্ড, আমরা সিদ্ধেশ্বরী স্কুলে একসাথে পড়তাম। ভিকারুন্নেসার ফ্রেন্ডরা আবার আলাদা, ওরা যেরকম ভিকারুন্নেসার ফ্রেন্ডের ভিতরে গায়িকা অনেকে আছে, কিন্তু ভিকারুন্নেসার ফ্রেন্ড হচ্ছে কান্তা, ও অ্যাকচুয়ালি ড্যান্সার অরিজিনালি। তারপরে শারমিন ইসলামকে গান গেতো না, শিপ্পা গান গেতো, দিনাও গান গেতো, কিন্তু ওরা আবার ইসেদের মতো না এতটা। তিতলি হলো আমার ভিকারুন্নেসার স্কুল, দেন সিদ্ধেশ্বরী স্কুল, মগবাজার স্কুল, তিনোটা মিলায় তিতলির মতো আসলে কেউ গান গাইতো না। তিতলির স্কেল অনেক হাই, আমার স্কেলটা হাই আমি করতে পারি, কিন্তু আমার প্রবলেম হলো আমার ছোটোবেলায় মামস হয়েছিল। মামস হওয়ার পর আমার গলার ভয়েস কিন্তু অনেক ভালো, এবং আমার ঠিক মতো সাউন্ড সিস্টেম থাকলে, আর আমাকে অবশ্যই কম্পোজিশন থাকতে হবে, যেরকম
অরিজিনালি আমি গানটা আমি আমি একদম যেটা আর কি এক কথা থেকে আরেক কথা চলে যাই। তো তিতলির গানটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম যে বাট ওর মাইক্রোফোনটা খুব ভালো, একদম পারফেক্টলি, শুধুমাত্র ভয়েসটাকে ইয়ে করে এবং মিউজিক এবং ভয়েস একসাথে কম্বিনেশন করে খুব সুন্দর একটা কম্পোজিশন হয়। আর গতকাল যেটা হয়েছে ওটা একটু ডিজের জন্য নিয়ে আসছে। তো ওরা যারা গান গেয়েছে তার মধ্যে ছেলেদের গানগুলো খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। মেয়েদের মধ্যে আমি গান গেয়েছি এবং একটু আমার কাছে ভালো হয়েছে, আমার কাছে তো ভালো লাগছে কারণ আমি অনেক দিন পর গান গাইছি, আমি খুব খুশি ছিলাম। আর সবচেয়ে বড় কথা আমার খুব ফেভারিট হলো মডার্ন টকিং। কিন্তু দ্য ইন্টারেস্টিং থিং ইজ মডার্ন টকিং কিন্তু নিজেও এখন আর ওই গানগুলো গায় না। এখন অ্যাকচুয়ালি আসলে জেনারেশন টু জেনারেশন, টাইম টু টাইম অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জ হয়ে গেলে সেই মানে আগে যেই থিম থেকে, যেই পয়েন্টস অফ ভিউ থেকে আগে গানগুলো হতো, যেভাবে মানে অডিয়েন্স যেভাবে নিত, এখন কিন্তু টোটালি অডিয়েন্সের মেন্টালিটি, অ্যাকসেপ্টেন্স, এভরিথিং টোটাল সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপরেও কিন্তু মডার্ন টকিংয়ে আমার মনে হয় লাস্ট বোধহয় ওরা 2002-03 পর্যন্ত বোধহয় করছে, এখনও অথবা করে, কিন্তু করলেও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাট এখন কেন ওই গানগুলো করে, লাইক ইউ মাই হার্ট ইউ মাই সোল, এটা কি এখনও করে? আমি আসলে গানটা করেছি কেন, এই গানটার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটা কিন্তু অনেকে ভুল মনে করে, যেরকম ডিপ ইন মাই হার্ট দেয়ার ইজ এ ফায়ার বার্নিং হার্ট, মানে পুরো কথাগুলো এখনও আমার চলে যায়। আমি কিন্তু জানতাম একসময়, আমি ছোটোবেলায়, আমি ক্লাস 8-9-এ পড়ি, তখন আমি প্রথম মডার্ন টকিংয়ের ক্যাসেট কেনা শুরু করি। আমি তখন সিদ্ধেশ্বরী স্কুলে ভর্তি হয়েছে। তো কেনার পরে দেখলাম যে কিছু কিছু ক্যাসেট ছিল যেগুলো আমি বেইলি রোডে যেগুলো আসতো ভেরি স্পেশাল, এবং ওই গানগুলোতে ক্যাসেটগুলোতে মডার্ন টকিংয়ের লিরিকগুলো থাকতো এক্স্যাক্ট, কিছু অথবা একটা দুটো ওয়ার্ড হয়তো বা মিস হয়, কিন্তু লিরিকগুলো থাকতো। আমি ওটা দেখতে মুখস্থ করতাম। আমার 90-তে 89 বা 90-তে আমাদের ফ্যামিলি একটা বিশাল পিকনিক হয়েছিল, অনেকগুলো জায়গাতে আমরা ঘুরেছিলাম, বিশাল একদম বাস টাস, 4-5টা বাস টাস নিয়ে, সেগুলো সবাই, আমার নানা পর্যন্ত, আমার যেই নানা কিনা কোনো, আমার নানার সাথে ওটা আমার বোধহয় লাস্ট পিকনিক, মানে আমার নিজের নানা আব্দুল হাই চৌধুরী। আর আমাদের বড় নানা আলাউদ্দিন চৌধুরী তো মারা গেছেন সেই 40-এর দশকে। তো এই নানা হচ্ছে আমার লাস্ট। আমার নানু আবার কোনোটাতে অ্যাটেন্ড করে নাই কখনোই কোনো আমাদের সাথে কোনো এই টাইপের মানে লাইভ ইভেন্টে কখনোই যায় না, পিকনিক বা এই ধরনের কোনো। বাট আমাদের বাসায় ইভেন আমার বার্থডেতেও আমার নানু কখনো আসেনি, কিন্তু সবাই আসছে, আমার ছোটো নানু আসছে, মেজো নানু আসছে, আমার যতগুলো বার্থডে হয়েছে। নানুর বাসায় যদি প্রোগ্রাম হয় তাহলে নানু আসতো, কিন্তু আমার আম্মুর বাসায় যদি হতো কখনো, আমি না খালি কোনো মেয়ের বাসায় এসে কখনো কোনো এই টাইপের খুব আনন্দ উচ্ছ্বাসে যেত না। মানে আমার নানা মারা গেছে, যেটা সে সারাটা জীবন, মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত এই বিষয়গুলো সে আসলে করেছে। আমার নানা মারা যাওয়ার মানে দুঃখগুলো, যন্ত্রণাগুলো সে সারা জীবন এটা মেনটেন করে গেছে আর কি। বা সে না চাইলেও চলে আসছে, তারা হয়তো বা মন থেকে আসে নাই, যদিও তার আবার বিয়ে হয়েছিল আমার আন্টিরা কিন্তু সব আমার ছোটো নানার ঘরে। তারপরও আমার নানু মনে হয় 1 সেকেন্ডের জন্য আমার বড় নানাকে ভুলতে পারে নাই। বাট আমার কাছে আমার ছোটো নানা, যেহেতু আমরা কোনোদিন, আমার মাই দেখেন, আমরা কোথা থেকে দেখবো। তো আমার আম্মুরও কোনো মেমোরি নাই আমার নানার সম্পর্কে। তো ছোটো নানাই আমাদের সব কিছু। আর সে যেহেতু আমার নিজের নানার একদম ছোটো ভাই, অ্যাকচুয়ালি নো ডিফারেন্স বিটুইন। আমার নানা যদি বেঁচে থাকতো, এই সব আন্টিরা আমরা সবাই কিন্তু একই পরিবার থেকে, একই নানার ঘর থেকে সবাই হইতো, কোনো ডিফারেন্সই করা যায় না। আজকে নানা মারা যাওয়ার কারণেই কিন্তু আমার নানু আরেকটা বিয়ে হতেই কিন্তু এই আন্টিগুলো আসছে, সব আন্টিদের জন্ম। তো হোয়াট এভার। তো গান আমি মানে আমাকে যখন, যেটা আমি বলছিলাম আর কি, 89 ওই সময় আমি কিন্তু পিকনিকে আমি একটা গান, এই গানগুলোই প্রথমে, যে ডিপ ইন মাই হার্ট দেয়ার ইজ এ ফায়ার, মানে ইউ আর মাই হার্ট মাই সোল, যদিও আমি এটা না খুব একটা, মানে এটা তখন যেভাবে তখন কিন্তু এইভাবে মিন করতো না, এখনকার মানুষ যেভাবে মিন করে, তখন কিন্তু এটাকে স্ট্রেইট একটা মানে লাভার কাপল যারা, তাদেরকে, বা হাজব্যান্ড ওয়াইফ লাভার কাপল যারা কিনা খুব ডিপলি দে লাভ ইচ আদার, তাদেরকে বুঝাতো। এবং আমরা কিন্তু সেভাবেই এটা বুঝে কিন্তু গানগুলো শুনতাম। এবং যাদের কারণে হাজব্যান্ড ছিল না, বা হাজব্যান্ড তখন আমার ছোটো, আমরা মাত্র টিনেজার, হতে পারে হাজব্যান্ড কখনো ভবিষ্যতে, তো আমরা কিন্তু এটা চিন্তা করতাম যে কখনো যদি হাজব্যান্ড হয় তাহলে কিন্তু তাকে, এবং যখন মেজর আমার সাথে আমার বিয়ে হয় তখন কিন্তু আমরা এভাবেই চিন্তা করেছি। তো হোয়াট এভার, আমার দোয়া করেন আপনারা যাতে আমার স্যামসাং ফোনটা ঠিক হয়ে যায়, কারণ এই ফোনে ক্লিয়ারলি কিন্তু সব ছবি আসে না, অনেক কিছুই ঠিক মতো, ওখানে একদম এক্স্যাক্টলি আমার স্কিনের সমস্ত কিছু ফুটে ওঠে, কী পরিমাণ ডিজাস্টার হয়েছে মুখটা, কীভাবে বার্ন হয়েছে একটা মুখ, অ্যাসিডোফেল এই মুখের মধ্যে, অ্যাসিডোফেল একদম বার্ন হয়ে গেছে সম্পূর্ণ।
তো এখন যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে গানটা আমি যদি একটুখানি প্র্যাকটিস করতে পারতাম 2-1 বার, তাহলে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, মডার্ন টকিংয়ের মানে অরিজিনাল যে টিউনটা, মানে ওদের এখন তো সব পাওয়া যায়, মানে নেটে পাওয়া যায় সব জায়গাতে, যে যেমন আমার ছেলে কিন্তু খুব ভালো সিঙ্গার, ধীমান, আল্লাহ আমার বাবার অনেক রক্ষা করুক, ওর ভয়েসটা অসাধারণ হয়েছে, এবং আমার ভয়েসও কিন্তু খুব ভালো, আমার গানের ভয়েস। কিন্তু আমার প্রবলেম হয়েছে, বললাম ছোটোবেলায় মামস হয়েছিল, টনসিল আমি অপারেশন করি নাই, কিন্তু আমার গলার ভয়েস, আমি একটা প্রবলেম হচ্ছে যে আমি হাই স্কেলে গাইতে পারি, কিন্তু যেরকম আমি যখন মরবি না উঠে কোন সুরে বাজে একটা গান গেয়েছিলাম, যদি এটাকে এখন অনেকভাবে নেয় যে বোধহয় কোন সুরে বলতে কোনো হারাম কাউকে বুঝিয়েছে, নেভার এভার অল হালাল, মানে রবীন্দ্রনাথ এই কাজটা কেন করবেন, তাই না? কোশ্চেন ডিজেন্ট রাইজ। অবশ্যই সে তার অরিজিনাল মানে একজন হালাল কাউকেই বুঝিয়েছেন, যে মেয়েকে বা যে ছেলেকে এটা বোঝায়। কেন একটা মেয়েকে বোঝাচ্ছিল যে একটা মেয়ে গান গাচ্ছে, আসে কোনো তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, এটা অনেক আগের কোনো একটা রাজকুমারী হয়তো বা চিন্তা করছে, বা আগেরকার যুগের কোনো একটা মেয়ে কোনো গ্রামে বসে চিন্তা করছে, এডুকেটেড মেয়ে যেখানে কবিতা লেখে বসে বসে, তো সে চিন্তা করছে যে তার জন্য কেউ আসছে যার বসনাঞ্চল, একজন অশান্ত তরুণ আসতেছে যার বসনাঞ্চল উড়ে বেড়াচ্ছে, এই টাইপের একটা বিশেষ বিপদ। বাট এটাতে কিন্তু আমাদের এখনকার মানুষ চিন্তা করায় যে সবসময় হারাম কাউকে, বাট হারাম বলতে ইলিগাল অ্যাকচুয়ালি। আমার কথা হচ্ছে লিগাল কারোর যদি তো রিলেশন হওয়া এখনকার যুগের টাপ, সে না ইলিগাল লোকজন কোত্থেকে আসবে? কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ হিয়ার। আমিও একদম ইয়াং একটা ছোটো বাচ্চার মতো, আমার লেখাপড়া নিয়ে আমার চিন্তা, যে কীভাবে আমি আমার পরবর্তী পিএইচডি বা আমার এমবিটা আমি কীভাবে করবো, আমি এখন এই চিন্তা করি। প্রেম ভালোবাসার আমার আই ফরগেট ইট এভরিথিং, ফিজিক্যাল রিলেশন এগুলো কিচ্ছু মনে করতে পারি না। সেই 18 বছর হয়ে গেছে একা, সেপারেশন হয়েছে 2005 থেকে, সো নাথিং আই ক্যান রিমেম্বার, একদম কোনো কিচ্ছু মনে করতে পারি না। তো হোয়াট এভার গান আমার গাইতে খুব পছন্দ, বিশেষ করে মডার্ন টকিংয়ের মিউজিক শুনলে আমার অসম্ভব পছন্দ, এবং যদি ওটার থিম চেঞ্জ হয়ে গেছে, মানুষের অ্যাকসেপ্টেন্স চেঞ্জ হয়ে গেছে, মানুষ যেভাবে নিত আগে সেভাবে নেয় না, এখন টোটালি অন্যভাবে নেয়, অনেক রকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, উল্টাপাল্টা কথা বলতাম, মানে অন্যরকম একটা হারাম মাইন্ড, একটা অ্যাটিটিউড, ঠিক না, একটা ভাব নিয়ে আসতে চায় মানুষ যখন এই গানগুলো শোনে। আর আমি গেলে তার কথাই নেই, আমার পিছুতে এমনিতেই আমার একটা ভালো কথা তাদের কাছে মনে হয়, এখানে তারা খুঁজতে থাকে, গন্ধে খুঁজতে থাকে যে হয়তো কোনো কিছু একটা নেগেটিভ আছে কিনা, অথচ আমার মধ্যে একটা ক্লিন মেন্টালিটির মেয়ে এবং টোটালি একটা লিগেল মেয়ে মনে হয় না, আমার মনে হয় কয়েক হাজার বছরে, মানে ভেরি রেয়ার, নবী রসুলরা বাদে অনেক রেয়ার। এটা আমি জানি, আমার আল্লাহ জানে, অন্য কে আমাকে সার্টিফাই করলো কি না করলো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, আই সার্টিফাই মাইসেলফ। তো হোয়াট এভার গান যদি আবার গাইতে হয় আমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর ইন্টারনেটে যে ইয়াটা পাওয়া যায়, যেরকম ধীমান আব্বু যেটা গাচ্ছিল, ওটা কিন্তু একদম এক্স্যাক্ট অরিজিনালি যে যে গানটা গেয়েছে, মডার্ন টকিং যে স্কেলে গানটা গেয়েছে সেই স্কেল। এখন আমি যদি স্কেলটাকে ওইটাই সাপোজ মডার্ন টকিং যে স্কেলে ইউমাহা সোল গিয়েছিল, সেম গানটা যদি আমি এখন ওনার স্কেলে যে কম্পোজিশনটা হয়েছিল ওইটা যদি ওনার গানটাকে অমিট করে দিয়ে যদি আমার এখানে চালানো, যেরকম ধীমান আব্বু বন জভির ইটস মাই লাইফ গিয়েছে, এবং ইটস মাই লাইফ ও মানে আমার বাচ্চাটা একদম 100% স্কেল তো ধরতে পেরেছেই, শুধু তাই না, অসাধারণভাবে স্কেল ধরেছে, এবং ওর স্কেল ধরেছে এবং এক্স্যাক্টলি, এবং ওর কোনো প্রবলেম হয় নাই ওর হাই স্কেলে গাইতে, এবং একটা কিন্তু দুইটা স্কেল একসাথে যায়, এটা কিন্তু আমি জানি। সাপোজ মডার্ন টকিং যে স্কেলে গান, মডার্ন টকিং নিজেও কিন্তু যখন গান গেয়েছে, মানে ওনাদের যে সিঙ্গার থমাস এবং সাথে আরেকজন, দুজন, তো আমি নাম দুটো ভুলে গেলাম, নাম দুটো খেয়াল করা উচিত ছিল, আবার নামটা দেখে বলবো। তো ওনাদের ভিতরে ওরা ইভেন যখন গানটা যখন সেকেন্ড টাইম যখন ওই যে আরেকজন যখন গলা দেয়, উনি কিন্তু আরেক স্কেলে গায়, কিন্তু অনেক হাই স্কেলে অথবা নিচে স্কেলে, মানে দুইটা স্কেল কিন্তু সমান্তরালে যাচ্ছে, দুইজনেই সেম স্কেল কিন্তু সমাজ। যেমন আমি গতকাল গিয়েছি, কিন্তু অনেকটা কীভাবে বলবো, আমি আসলে সারগাম দেখাতে পারলে বা কিবোর্ড পিয়ানো অথবা
হারমোনিয়াম হলে আমি এই ইয়েটা আমি আমি আমার ছেলের বউ মালিয়ার সাথে আলাপ করছিলাম যে শুরু করলাম সাপোজ সা অনেকগুলো আছে একদম ফার্স্ট লেভেল থেকে, ওরা হয়তো বা সাটা দিচ্ছে সেকেন্ড বা থার্ড থেকে দিচ্ছে মডার্ন টকিংয়ের, বাট আমি দিচ্ছি একদম দেখা গেলো যে স্যার যেটা ফার্স্ট লেভেল তারও আগে আরও 2টা লেভেল আছে, আমি হয়তো বা সেখান থেকে স্টার্ট করলাম, মানে যেটা শুধুমাত্র তাদের স্কেলটার সাথে সমান্তরালে যাবে, ইকুয়ালি যাবে সেটা। তো ওইটা আমার জন্য ধরা খুব টাফ ছিল, কারণ হলো আমি কয়েকদিন গরমে সিদ্ধ হয়ে আমার গলার ভয়েস আর এই যে আমার মুখে যে গলে যায়, স্কিন একদম পুরে টুরে গলে যায়, এই জিনিসটা কিন্তু আমার ভিতরেও হয়, আমার লাংসে হয়, তখন আমার অবস্থা খুব কাইলে যেমন নিঃশ্বাস নিতে পারি না, খুব মারাত্মক অবস্থা হয়ে যায়, নীল হয়ে যায় একদম লাল নীল হয়ে যায়, এরকম ভয়ঙ্কর অবস্থা আমার যখন লাংসে যখন এই জিনিসগুলো হয়, এবং এটা যখন লিভারে হয় তখন আরও মারাত্মক অবস্থা হয়, এবং এটা মানে আমার স্টমাকে হয় তখন একদম পানির মতো বাথরুম হয়ে যেতে শুরু করে যখন এই জিনিসগুলো যখন আমার ভিতরে হয়। তো এই জিনিসটা কিন্তু আমার থ্রোটেও হয়, থ্রোট গলতে থাকে তখন কিন্তু, এবং এই জিনিসটা আমার কত 7-8 দিন ধরে এটা হচ্ছে। তো এই জন্য যখন শিমনটি বলছিল আমি প্রথমে খুব এক্সাইটেড হলো যে আমার ছোটো ভাই, আমার তাসিনের থেকেও ছোটো আমার ওই ভাইয়াটাই, ওর থেকেও ছোটো হলো রাইয়ান, তো ওর বিয়েতে আমি হয়তো বা এভাবে একটু গান গাবো, কিন্তু সেটার জন্য আমার একটা প্র্যাকটিস, আমার গলা চলে গেছে কিন্তু প্র্যাকটিস করা দরকার ছিল। আর ইন্টারনেটে ধীমান আব্বু যে কম্পোজিশনগুলো নিয়ে আসছে, মানে এটা অরিজিনাল কম্পোজিশন, অরিজিনাল যেই স্কেলে অরিজিনাল সিঙ্গাররা গিয়েছে, ওইটাতে যদি আমাকে গাইতে হয় তাহলে ওরা যে স্কেলে সেটার সমান্তরাল স্কেলটা হয় নিচে হবে অথবা উঁচা হবে, মিডলে থাকবে না। কিন্তু আমি যদি আমার স্কেলটাতে গান গাইতে চাই, আমার যেই স্কেলে আমি অ্যাকচুয়ালি গান করি এবং কমফোর্টেবল, সেটার জন্য কিন্তু পুরো কম্পোজিশন একটা মিউজিক সেট আপ লাগবে, যারা কিনা ওইটাকে তুলবে তারা ওই ইন্টারনেট থেকে পাওয়া অরিজিনাল সিঙ্গারের অরিজিনাল কম্পোজিশন না, অরিজিনাল কম্পোজিশনারই কিন্তু আমার স্কেলের সাথে বা সিঙ্গারের স্কেলের সাথে মিলায়। লাইক সব সিঙ্গার তো একরকম সেম স্কেলে গান গাবে না, তাই না? কারোর হাই স্কেল, কারোর লো, কারোর মিডল হাই, মিডল লো, ডিফারেন্ট। আবার এটাকে অনেকে আবার আমাদের পৃথিবীর মানুষের যেটা হাই লো স্কেলটা মিলায়, বাট একটা কথা বলি, এটা কিন্তু সমান্তরালে যাচ্ছে। যেরকম আমি যে স্কেলটাতে গিয়েছি, এখন যদি সবাই আমাকে বলে যে তুমি লো স্কেলে গাইছো, লো স্কেলে, তাহলে তো এটা তো হাই স্কেলের সাথে মিললো না, তার মানে তুমি সবসময় পুয়ার থাকবা, স্লো থাকবা, স্লো থাকবা, এরকম একটা বুঝাতে চায়। আই ডোন্ট থিঙ্ক সো। কিং সালাউদ্দিন সুলাইমান উনাও কিন্তু স্লো, যার থেকে স্লোয়ার কামিজ কথাটা আসছে, সে কিন্তু পৃথিবীর অর্ধেকের মালিক ছিল একসময়, আমাদের সুলাইমান মুভি। এবং এরকম সালমান নামে অনেকেই আছে, আমাদের কিং সৌদি কিং প্রিন্স সালমান, উনিও প্রচণ্ড শুধু রিচই না, হি ইজ নট অনলি রিচ, মানে বাই অল মিনস ক্ষমতা এভরিথিং সব কিছু, একজন মুসলিম বিশ্বের উনি একজন অনন্য একজন ব্যক্তি। দ্য সেম ওয়েতে ইরানও সেম, ইরান খুব একটা শো অফ করে না তাদের টাকা পয়সা, তারা দে আর ভেরি সিম্পল, তাদের ঐশ্বর্য বা তাদের ধনরত্ন তারা কোনো কিছু শো করে না, বাট তারপরেও দে আর এক্সেলেন্ট, তারাও তাদের লেভেল থেকে, তারা সিম্পলি তারা তাদের লেভেল থেকে যায়। তো হোয়াট এভার নেক্সট টাইম যদি কোনো প্রোগ্রাম আমি যদি বেঁচে থাকি ওই পর্যন্ত যদি গান গাইতে হয়, অবশ্যই আমি কয়েকবার প্র্যাকটিস করে নেব লিরিকটা দেখি, যেমন লিরিক, বাট এটার জন্য খুব যেরকম আফসোস নাই, যেরকম আমি ওইটা ভুলে গেছি, আই উইল হোল্ডিং ইউ ফর এভার, স্টে উইথ ইউ টুগেদার, এইটা ভুলে আমি আই কিপ ইট শাইনিং এভরিওয়্যার আই গো, এটা আমি বারবার গাইছি, বিকজ অ্যাকচুয়ালি এই জন্য আমি গানটা, আমার ছেলে আমার বলছে তুমি মাইক্রোফোন দাও, এবং হি ডিড দ্য কারেক্ট থিং, আমি আমার মাইক্রোফোনটা দিয়ে দিছি, কারণ হলো পুরো গানটার আমি কথা ওখানে দেখাচ্ছে কিন্তু দ্রুত চলে যাচ্ছে, এই জন্য গানটাকে মুখস্থ করে নিতে হবে, আমার মাথায় থাকতে হবে, আমি দেখে দেখে করলে আমি কিন্তু মিউজিকে আমি এদিকে স্কেল বা তাল লয় রিদমে আমি গন্ডগোল করে ফেলতে পারি। তো সো যে বেটার হচ্ছে ওইসব না করে নিজের মতো সম্পূর্ণ গানটা মুখস্থ করে, যেমন আমার কিন্তু এখন গলা ক্র্যাক, গতকালের না, আমার অনেক আগে থেকে গরমে এরকম হয়েছে, সিদ্ধ হয়ে গেছি আমি এখানে একদম, মানে বার্ন হয়ে আমার কনস্ট্যান্ট ঘামতে ঘামতে, তারপরে এই যে নাকের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা, নাক গলে টলে একদম একদম ম্যাসাকার হয়েছে পুরা, খুব খারাপ অবস্থা হয়েছে আমার সব কিছুর এখানে, এই ভয়ঙ্কর যন্ত্রণা। তো এইটাই দিস ইজ স্যার, আমি সারা সুলতানা রহমান পাপড়ি শাওয়াল মাসে জন্মাইছেন, দিস ইজ মাই অ্যাটিটিউড অ্যাকচুয়ালি। আর মডার্ন টকিংয়ের গান পছন্দ করি কারণ হচ্ছে যে সিঙ্গার হচ্ছে থমাস, মানে বিড়াল মাসে, শিওর আই এম শিওর হি বর্ন ইন দ্য বিড়াল মানে মান্থ অফ ক্যাট স্ক্যাটার,
শাওয়ান, আমি যে মাসে জন্মেছি, আই হ্যাভ টু চেক যে অ্যাকচুয়ালি উনি শাওয়ান মাসে জন্মেছেন কিনা। বা জন্মান বা যে না জন্মান সেটা বিষয় না, তা বিষয় হচ্ছে যে ওনার নাম থমাস, বাট দিস ইজ ভেরি সিমিলিয়ার উইথ দ্য স্ক্যাটার মান্থ, আর যেটা আমার জন্য। তো এই জন্য আমি ওনার গান, এটাও একটা রিজন। আবার এমনি তো আসলে ওই সময়ের জন্য তারা খুব ভালো গান গেয়েছেন, কিছু গানের লিরিক একদমই, তবে এই লিরিকগুলো ওনারা ইয়াং ছিল তখন গিয়েছেন, এখন কিন্তু ওনারাও গাবেন না। এখন কি গাবেন? এখনও তো গাবেন না, তাই না? এখনও কিন্তু তারা নিজেদের মতো চলবেন সব কিছু। আর আমার কিন্তু অ্যাকচুয়ালি এবার এখন গানের প্রসঙ্গটা ছাড়ি, তারপরে আমি খুব খুশি। আমার গানটা সেরকম মন মতো হয়নি, মাত্র কয়েক লাইন গেয়েছি, তার ভিতরে 1-2-3 লাইন ভুলে গেছি এবং ওইটা দেখার টাইম পাই নাই, আমি আমার মতো করে গিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমার মনটা খারাপ না। যেরকম আর লাস্টে আমি মিউজিক ছাড়া গিয়েছিলাম সুন্দর সুবর্ণ তারুণ লবণ, ওটা মনে হয় আরও ভালো হয়েছিল। কারণ হলো ওই গানটা আমার মুখস্থ ছিল, আর ওটার জন্য আমি রেডি ছিলাম না, কিন্তু ওই সময় মনে চলে আসছে। কিন্তু এইবার আমার গান লিরিক মনে আসতেছে না, কিচ্ছুতেই আমার লিরিক মনে আসতেছে না। তো আর ডিপ ইন মাই হার্ট দেয়ার ইজ এ ফায়ার, অ্যাকচুয়ালি এটা কিন্তু বোঝাচ্ছে যে কোনো মানুষ, ওই ফায়ারটা কিন্তু কোনো মানুষ না, যে তার শরীরের ভিতরে একটা ফায়ার আছে। নেভার এভার, নেভার এভার, নেভার এভার তার হার্টের ভিতরে একটা ফায়ার বলতে বুঝছে। ফায়ার বলতে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আই এম শিওর অ্যাবাউট দ্যাট যে মডার্ন টকিং টোটালি ডিফারেন্ট একটা মিনিং করেছিল, যেটা এখনকার মানুষ অন্যভাবে মিন করে শুধু তাই না, সফটওয়্যারের মাধ্যমে ওটার একটা অ্যাপ্লিকেশন তৈরি করে তারা এটা প্রুভ করার চেষ্টা করে যে এটা ওইভাবে বলা হয়েছিল। লাইক তার প্রচণ্ড গরম লাগা শুরু হলো, সফটওয়্যারের মাধ্যমে একদম ওয়েদার কানেক্টেড করে মানে সারাউন্ডিংয়ের অ্যাটমসফিয়ার হিট বাড়ায় দিল। তখন তারা এটা বুঝাতে চেষ্টা করলো যে সে আরেকজনের হার্টের ভিতরে আছে। নেভার এভার, কখনোই এটা মডার্ন টকিং মিন করে নাই। তার শরীরের ভিতরে একটা ফায়ারটা কীরকম, ডিপেন মা হার্ট, মানে এটা অ্যাকচুয়ালি জিনকে বুঝাইছে যে জেনেটিকলি কোনো একটা ফায়ার মানে এটা না যে আগুন, ওই আগুনের তাপ বা আগুন বা হিট এগুলো না, আগুনের যে বৈশিষ্ট্য সেটার উইদাউট হার্ম। সাপোজ আমাকে হার্ম করতেছে, আমি আগুনের ভিতরে যাচ্ছি কিন্তু আমি পুড়ে যাচ্ছি না, আমার হিট লাগতেছে না, বাট আমি আগুনের বৈশিষ্ট্য আমি ধারণ করি, কিন্তু আমার গায়ে হিটও হবে না, আমি ফায়ার্ড হব না, আমি পুড়েও যাব না। তো এই ধরনের একটা বিষয় আর কি। তো তার শরীর ভিতরে আছে যেটা ফায়ার অ্যান্ড দ্য ডাইংয়ে সবসময় সে এই ফায়ারের কারণে সবসময় সে ইমোশনে ডাইং হয়। এই অলওয়েজ ডাইং বলতে কিন্তু দুই রকম, একটা হচ্ছে মরে যাওয়া, একটা হচ্ছে মানে রঞ্জিত হওয়া। সবসময় একটা অনুরাগে রঞ্জিত হয়, যেই অনুরাগের জন্য মানে তার ভিতরে এই ইমোশনগুলো আসে, যেটা কিনা আমার এখন কখনোই আসে না। আগে বিয়ের আগে সে আমার যখন বয়স মাত্র 18 বছর বা ওই সময় হয়তো আসতো, কিন্তু যেটা একদম বন্ধ হয়ে গেছে গত 8-10 বছর ধরে। 8-10 বছর না, আমি বলবো যে ইসের পর থেকে বন্ধ হয়ে গেছে। মেজর হারুনের সাথে ডিভোর্সেরও অনেক আগে থেকে বন্ধ হয়েছে। কারণ হলো আমি ডিভোর্সের পরে বিয়ের চেষ্টা করেছিলাম যে আমার লোন পরিশোধ করা, প্লাস একজনের হেল্প হলে ভালো হয়, অনেক রকম বিষয়। কিন্তু পরবর্তীতে দেখছি যে জিনিসগুলো কাজ করছে না, টোটালি কাজ করছে না, যে যেখান থেকে চেষ্টা করি। এই জন্য এখন আমি যে ওয়েতে আছি দ্যাট ইজ দ্য বেস্ট, যে আমি আমার মতো যাব, আমার মতো সবার সাথে চেষ্টা করবো, সবাই আমার ভাই হবে, বন্ধু হবে, সব হবে, বোন হবে, আন্টি হবে, কিন্তু কখনোই খালাতো ভাই বোন মামা চাচা সবাই একসাথে, কিন্তু কখনোই বিয়ে প্রেম ভালোবাসা এই টাইপের কোনো বান্ডিংস আমার কারোর সাথেই হবে না। আর আমি যে গানটা গেছি এটার সাথে এটা কোনোভাবেই রিলেভেন্ট না, যেহেতু আমি আই লাভ মডার্ন টকিং সং, আই লাইক দেয়ার মিউজিক, খুব পছন্দ করতাম ছোটোবেলা থেকে। শুধু আমি না, সারা বাংলাদেশের মানুষ পছন্দ করতো, সারা পৃথিবীর মানুষ পছন্দ করতো। এই জন্য এই গানটা আমি একটু মেমোরাইজ করার চেষ্টা করলাম, একটু গাইলাম। আর আমি ওইটাভাবে নিই না, এখনকার মানুষ যেভাবে করে মিন করে এবং তারা সফটওয়্যার তৈরি করে ফেলে এবং সেটা অ্যাপ্লিকেশন শুরু করে দেয় এবং তারা প্র্যাকটিস করে দৃষ্টিভঙ্গি বদলানোর নামে। আমি অ্যাকচুয়ালি এক্সট্রিমলি সরি টু সে, আমি ওইটাভাবে মিন করি না। এটা টোটালি বিষয় যে ওই সময় একটা ইয়াং একটা ছেলে বা একটা মেয়ে, তার ভিতরে সে একটা ফায়ার একটা কিন্তু শক্তি, প্রচণ্ড একটা এনার্জি, সেটা তারা ফিল করে, যে ফিলের কারণে তারা সবসময় ইমোশনে রঞ্জিত হতো, তার মানে অনুরাগে রঞ্জিত হতে থাকে, এবং যেটা থেকে তার বিভিন্ন রকমের। আর লেটস ক্লোজ দ্য ডোর অ্যান্ড বিলিভ মাই বার্নিং হার্ট, এটা কিন্তু তার মানে এই না যে তারা দরজা বন্ধ করছে একজন লোকের সাথে আর তার বার্নিং হার্ট বোঝানোর জন্য চেষ্টা করছে, এটাও একটা ভুল ধারণা। অ্যান্ড কিপ দ্য ক্যান্ডেল বার্নিং
তারপর কথাগুলো ভুলে গেলাম। দ্যাটস ইউর বডি মেল্ট ইন মাইল্ড। এখন কথা হচ্ছে কিপ এ ব্যান্ড, এখন এখানে কি এটা কি বুঝাচ্ছে, অনেকে কিন্তু ভুল করতে পারে, মনে করতে পারে যে কিপ এ ক্যান্ডেল বার্নিং লেটস ইউর বডি মাইল্ড। এখন কিপ এ ক্যান্ডেল বার্নিং মেল্ট ইন মাইল্ড, এখন এটা কি তারা এটা কি মিন করতে চাচ্ছে যে এটা একটা ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, ক্যান্ডেলটা মেল্ট ইন মেল হচ্ছে, কিন্তু লেটস ইউর বডি মেল্ট ইন মানে হোয়াটস দ্য মিন দ্যাট? সে কি তার ওয়াইফকে বলছিল না সে তার বিলাভেডকে বলছিল? হতে পারে, কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান লাইক দিস। আর আমার মনে হয় না ওইটা কোনো অ্যাকচুয়ালি মানুষকে বোঝাচ্ছে, ওটা ক্যান্ডেলকে বোঝাচ্ছে। ক্যান্ডেল বলতে একটা মোমবাতি যেটা কিনা মেল্ট হয়ে যাচ্ছে, যেটা কখনোই কোনো মানুষকে রিপ্রেজেন্ট করে না। নেভার এভার, নেভার এভার। সো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ যে এখানে কোনো লোকজন এখানে এন্টার করবে, কোনো মানুষ বা কোনো পশু পাখি প্রাণী কোনো কিছুই না। আর আমার জন্য তো আরও না, কারণ আমার জগতে আই লাভ মাইসেলফ, আদারওয়াইজ আই নেভার এভার। আমি আমাকে ভালোবাসি, এছাড়া আমি আর কোনো কিছু করি না, এবং আমি যাইও না কোনো দিকে, ডানে বা উপরে নিচে কোনো কিছুতে না। আমি ইনভলভ না কারোর সাথে, আমি আমার মতো, দ্যাটস ইট। আর এখানে আরেকটা জিনিস, আই এম লিভিং ইন মাই ড্রিম, আই এম লিভিং ইন মাই ড্রিম। হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রিম? মিনিং অফ ড্রিম মিনস, সে বলছে কিপ আ ক্যান্ডেল বার্নিং লেট দ্য বডি মেল্ট ইন মাইন্ড, আই এম লিভিং ইন মাই ড্রিম। তার ড্রিমের ভিতরে, স্বপ্নের ভিতরে, এটা বাস্তবতার ভিতরে এটা কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আর আমার স্বপ্নে তো এই ধরনের বিষয় টোটালি আসে না। বোধ কত বছর, মানে আমি তো 100 বছর পাচ্ছি, আমি মাত্র 52, গোয়িং টু বি 53। তো সো আমার লাইফে এটা কবে চলে গেছে মনেও করতে পারি না। আমি এখন কিচ্ছু আমার মাথায় নেই, আমি নাথিং আই ক্যান অ্যাকচুয়ালি রিমেম্বার। আমি কিচ্ছু মনে করতে পারি না, কোনো কিচ্ছু আমার মাথায় নেই। আমার শুধুমাত্র কীভাবে আমার লোন পরিশোধ করবো, কীভাবে আমি দেশের বাইরে যাব, কীভাবে আমি লেখাপড়াটা কমপ্লিট করবো, তারপরে আমার হাতে টাকা পয়সা আসবে, ইনভেস্টর নিয়ে আসবো, আমার বিজনেস এক্সিকিউট করবো। আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক বা আই ডোন্ট মানে নাথিং। আমি আর কোনো কিছু চিন্তা করতে চাই না। ও ডাইনে বা উপরে নিচে আমি কোনো রকমের, তারপরে আর সবাই মিলে দোয়া করেন আমি যাতে আমার ফোনটা ঠিক করতে পারি, আমার ফোনটা ঠিক করে নিয়ে এসে যাতে আমি আবার চালাতে পারি। কারণ স্যামসাং ফোনটা এত অসাধারণ, আমি এটা ইউজ করি, আমি চাই না কোনোভাবেই এটা নষ্ট হয়ে যাক, এটা যাতে ঠিক মতো। আর এটা আমি অনেক টাকা, এটা প্রায় 40,000 টাকার মতো দিতে হবে। এখনও মাত্র আমার দেওয়া হয়েছে 10,000ও না, মানে 7,000 টাকা জমা দিয়েছি, তারপরে দিলাম হলো 2300 টাকা, 2400 টাকা। 7,000 আর 2400, 9,000 বা 2500 দিয়েছে, 9,500 আরও দিতে হবে। তো সো আরও বোধহয় 300 টাকা বা 400 টাকার মতো দিতে হবে এই মাসে, তারপরে আবার আগামী মাসে আবার আসছে। তো সো আপনারা দোয়া করেন যাতে আমার ফোনটা ঠিক হয়ে যায়। মাত্র 10,000 টাকাও দেওয়া হয় নাই এখনও। এদিকে আমার এই ফোনটা চলতে হবে তো 6-7 বছর, ফোনটা তো নষ্ট করা যাবে না কোনোভাবে, একদম ফোন ঠিক রাখতে হবে। এনি হাও আমার ফোন ঠিক রাখতে হবে, কোনোভাবে আমার ফোন নষ্ট হবে, আই ডোন্ট অ্যালাউ দিস। আর ভিভো S1 ইজ এক্সিলেন্ট ফোন, কিন্তু এইখানে দিয়ে কেউ যাতে মনে করে না যে এখানে থাকলে আমার বিয়ে শাদী বা যেরকম আমার এটার ইনবিল্ড হয়েছে, মানে লাস্ট ভার্সনটা বেরোছে 2019 15 নভেম্বর। আর 15 নভেম্বর হচ্ছে আমার মামাতো বোন ডায়নার বার্থডে, এবং ডায়না